উন্মত্ত আমি ঝড়ের আবেগের মতো কল্পবিশ্বের সন্ধানে ঘুরে বেড়াই, উদ্বাস্তুর ন্যায় মুক্ত ভেসে থাকা ধূলিকণার মতো, হারানো অভিলাষে মত্ত অতীতের সম্মোহনে, হঠাৎ জেগে ওঠা নক্ষত্রের আলো অনেক সময়ের ব্যবধানে, অসময়ে গড়ে ওঠা আন্দোলন দমকা হাওয়ার মতো নাবিকহীন রক্তক্ষরণের শেষ ক্ষণে। নমস্কার বন্ধুরা, আলাপ টিভিতে আপনাদেরকে স্বাগত। আজকে আমাদের সঙ্গে রয়েছেন সাহিত্যিক, তরুণ প্রজন্মের সাহিত্যিক। যখন এই যুগে তরুণ প্রজন্ম একমাত্র শিক্ষায় মগ্ন, সেই জায়গা থেকে উনি কিন্তু এই শিক্ষাটাকে অন্যভাবে দেখেছেন, শরীরচর্চা এবং নিয়মিত সাহিত্য চর্চা। নমস্কার, আলাপ টিভিতে আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন দেবদূত মুখার্জি। নমস্কার মন্দিরা, ধন্যবাদ। প্রথমেই যে প্রশ্নটা আমি করতে চাই তা হলো, এখন যে এই যে আমি শুরু করলাম যে শরীরচর্চা নিয়মিত, আমরা দেখেছি তরুণ প্রজন্মকে বলা হয় পড়াশোনায় আরো বেশি করে নিমজ্জিত। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি একটা ভিন্ন ছন্দে এসেছেন, ভিন্নভাবে নতুন বার্তা দিচ্ছেন নতুন প্রজন্ম। শুরুটা এখান থেকে। আমার মনে আছে আমি যখন ছোটোবেলায় ক্রিকেট খেলতাম, ক্রিকেট খেলাটা পরবর্তীকালে একটি ইনজুরির কারণে আর হয়ে ওঠেনি প্রফেশনালি। তখন আমাদের যিনি কোচ ছিলেন ওনাকে আমরা ডাবলুদা বলে ডাকতাম। এখনও আন্দুলে গেলে আধুনিক ক্রিকেট কোচিং সেন্টারের নাম আছে, সেখানে উনি আমাদেরকে ক্রিকেটের সাথে সাথে একটি গান শোনাতেন। উনি বলতেন, ডাকছে আকাশ, ডাকছে বাতাস, ডাকছে মাঠের সবুজ ঘাস, ও ছেলেরা তোরা কেন শুধুই পড়তে যাস, এরম ধরনের লোপামুদ্রার একটি খুব সুন্দর গান। সেই জন্য আমার মনে হয় পড়াশোনার সাথে সাথে যদি শরীরচর্চা, নিয়মিত ব্যায়াম এবং মনের চর্চা করা যায়, তাহলে মনের বিকাশ, শরীরের বিকাশ এবং সর্বোপরি শিক্ষার বিকাশটা ঘটে। আমরা শুধুমাত্র যদি ওই একটা ছোট্ট পরিসরকে অতিক্রম করে খোলা আকাশটাকেও দেখতে চাই, তাহলে বোধহয় বেশি ভালো হয়। আপনার লেখালেখির শুরুটা কোনখান থেকে? আমার লেখালেখির শুরু ছোটোবেলায়, বলতে পারেন ক্লাস 10, 11, 12। এই সূত্রে একটা জিনিস বলা উচিত, আমি যখন ক্লাস 8-এ পড়ি স্কুলে, হাওড়ার একটি স্কুলে আমার পড়াশোনা, সাউথ এন্ড সেন্টার, দানেশ শেখ লেন, শিবপুরে। ছোটো থেকেই ক্লাস 12 পর্যন্ত সেখানে পড়েছি। তো সেখানে একজন মাস্টারমশাই এসেছিলেন ক্লাস 7 বা 8-এ, উনিও হাওড়ায় থাকেন, ওনার নাম ঋতব্রত রয়। উনি আমাদেরকে প্রথমে এসে রবার্ট ফ্রস্টের একটি কবিতা পড়িয়েছিলেন, দ্য রোড নট টেকেন, যে পথটি নেওয়া হয়নি। এবং তারপরে একটি কবিতা আমাকে খুব বলতে পারেন অ্যাপিল করে, সেটা হচ্ছে স্টপিং বাই দ্য উডস অন আ স্নো ইভিনিং, যেটাও রবার্ট ফ্রস্টের লেখা। তো মূলত আমি বিজ্ঞানের ছাত্র, এখনও তো সবাই আমরা বিজ্ঞান পড়ি, মূলত আমি সেই সময় সিলেবাসটা বিজ্ঞানের আমাদের পড়াশোনা হচ্ছিল, কিন্তু ওই দুটো কবিতা কোথাও আমাকে সাহিত্যের দিকে নিয়ে যায়, অভিমুখে নিয়ে যায়। এবং তারপরে আমার আরেকজন মাস্টারমশাই সব্যসাচী চ্যাটার্জি, উনি আমাদেরকে রচনা লিখতে দিতেন। ম্যাকবেথ পড়িয়েছিলেন শেক্সপিয়ারের। বলা যায় শেক্সপিয়ারের ম্যাকবেথ আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছিল যে আমি সাহিত্য চর্চা শুরু করি। তো মোটামুটি লেখালেখি ক্লাস 9, 10, 11, 12 থেকে। যদি বলেন ছাপানো কবে থেকে শুরু করেছি, সেটা মনে হয় কোভিডের সময় থেকে। ইন্ডিয়ান পিরিয়ডিক্যাল বলে একটি পত্রিকা আগে ছিল, এখন ওয়েবসাইটটা আর কাজ করে না। ওখানে আমার প্রথম ইংরেজি কবিতা যেটি স্থান পায়, সেটার নাম হচ্ছে বিফোর বিং আ পোয়েট, মানে কবি হওয়ার আগে। আচ্ছা, আপনি বলছেন যে উনি বাংলা, ইংলিশ, তার পাশাপাশি সম্প্রতি হিন্দিতেও, ইভেন আজকেই ওনার। হ্যাঁ, আমার আজকে প্রথম হিন্দি কবিতার বই আসতে চলেছে, সেটি একটি অনুবাদ করা বই। আমার প্রথম বাংলা কবিতার বই এই কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলেই প্রকাশ পায়। তার নাম হচ্ছে মনের কথা, অরিত্র প্রকাশনীর হাত ধরে। সেটিকে আমি হিন্দিতে অনুবাদ করেছি, তার নাম দিয়েছি হৃদয়ে কি বাতে। সেটি ময়ূরপঙ্খী প্রকাশনের হাত ধরে আজকে সেন্ট্রাল এভিনিউতে একটি হলে প্রকাশ পাবে। আচ্ছা, একটা সুস্থ সমাজ তৈরি করতে সাহিত্য চর্চা কতটা জরুরি বলে মনে করেন? অবশ্যই জরুরি, কারণ যারা সাহিত্য লেখেন, যারা চিন্তা করেন, তাদেরকে যদি আপনি পড়েন, তাদের মধ্যে যে মানবিকতা বোধ, তাদের মধ্যে যে একটা বলতে পারেন যে ইন্ট্রোস্পেকশন, অন্তর্দৃষ্টি
আমি এই কথাটার উপরে জোর দেবো, অন্তর্দৃষ্টি খুব প্রয়োজন, যেটা আমি মনে করি আজকে সমাজ গঠনে খুব দরকার। সেটা যে কোনো স্বাদে আপনি ভাবুন। এখন কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ পড়েছে। এখন প্রথমেই সাহিত্য চর্চাটা খুব একটা প্রাধান্য দিচ্ছেন না অভিভাবকরা বেশিরভাগ ক্ষেত্রে। তো এই জন্য কি সমাজে এর জন্য কি কোনো খারাপ দিন আসতে চলেছে? দেখুন, এআই যেটা আপনি বললেন সেটা মোটেই খারাপ না। আপনাকে ভাবতে হবে আমি এআইটাকে কীভাবে ইউজ করব। যদি এআই খারাপ হয় তাহলে গুগলও খারাপ ছিল, তাহলে তো আমাকে এখান থেকে শান্তিনিকেতন হেঁটে হেঁটে যেতে হবে, সেটা তো সম্ভব না। আমি তো আমার টেকনোলজি ইউজ করবই, কিন্তু এআইটাকে কীভাবে ইউজ করব সেটা ইম্পর্টেন্ট। আর রইল সাহিত্য চর্চার কথা, আমার মনে হয় যে সাহিত্য চর্চা হচ্ছে একটা ক্রিয়েটিভ জায়গা, সৃজনশীল জায়গা। তো সেই সৃজনশীলতার জায়গা থেকে আমি এখানে একজন কবির কথা বলতে চাই, ইংরেজি কবির কথা, স্যামুয়েল টেইলর কোলরিজ। উনি বলেছিলেন যে যারা সাহিত্য চর্চা করেন তাদের একটি অন্য ধরনের কল্পনা থাকে, যেটাকে আমরা বলি সেকেন্ডারি ইম্যাজিনেশন। তো সেকেন্ডারি ইম্যাজিনেশন থাকলে সে সাহিত্য চর্চা করবেই। আর রইল অভিভাবকদের কথা, আমার তো মনে হয় অনেক অভিভাবকদেরই প্যারেন্টাল কাউন্সিলিং দরকার আজকের ডেটে। কারণ আমার একটা কথা মনে পড়ছে যে দ্য ফার্স্ট বুলি ইজ অ্যান আনহিল্ড পেরেন্ট। আচ্ছা, আপনি যখন এটাই বললেন যে অভিভাবকদের দরকার কাউন্সিলিংয়ে, তখন সেই জায়গা থেকে আপনার কি মনে হয় একজন সাহিত্যিক হিসেবে যে কতটা জরুরি আপনাদের তাদের বার্তাটা দেওয়া? অবশ্যই জরুরি, কারণ সাহিত্যকর্ম করলেই যে অনেক সময় আমি শুনেছি যে কবিতা লিখে কী হবে, ছড়া লিখে কী হবে। আচ্ছা, আমাকে কেউ একজন বলেছিলেন, উনি যদিও আমার অভিভাবক নয়, কিন্তু আমার প্রথম কলেজের একজন কালিগ বলেছিলেন, তুমি কি কবিতা লিখে সুকুমার রায় হবে? আমি জানি না। আজকে আমি নির্বাণের সারা বাংলা কবিতা উৎসবে আমার কবিতা পাঠ করতে এসেছি। আমার মনে হয় কবিতা লিখে কেউ কিছু হয় না, কবিতা লিখে তার নিজের মনের একটা প্রকাশ ঘটে এবং সেই প্রকাশের মাধ্যমে মানুষকে অনেক কিছু বলা যায়, যেগুলো বোধহয় এমনি সাধারণভাবে বলা যায় না। শুধু কবিতা কেন, যে কোনো রকমের সাহিত্যকর্মে। আচ্ছা, আরেকটা জিনিস, এবং এটা হয়তো আমার দর্শক বন্ধুরাও জানতে চায়, যে এখন সোশ্যাল মিডিয়ায় নিয়মিত আমরা লেখালেখি করি এবং বলাই বাহুল্য যে বলতে গেলে সাধারণ মানুষও কবি হয়ে উঠছেন আস্তে আস্তে। তো এই সোশ্যাল মিডিয়ায় লেখা আর সাহিত্য চর্চার মধ্যে দিয়ে লেখা, দুটো জিনিসকে কি আপনি বিস্তর ফারাক দেখেন, নাকি একে অপরের পরিপূরক হিসেবে দেখেন? একে অপরের পরিপূরক হিসাবে দেখি। আর রইল কোনটা ভালো কোনটা খারাপ সেটা পাঠকের ওপরে ছাড়লাম, পাঠক নির্ধারণ করবেন। কারণ আমরা যদি ভাবি যে পাঠক কিছু বোঝে না, সেটা কিন্তু ভুল। আর এটাও যদি ভাবি যে বই বিক্রি হয় না, এটাও ভুল। আজকে আমি নিজে একটি বই কিনেছি এবং আমি আমার ছাত্রছাত্রীদেরও বই কিনি যারা লেখে, এবং আমার বেশ কিছু ছাত্রছাত্রী আছে যারা লেখেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে লেখা নিয়ে আমার একটা বিষয় কথা বলার আছে, সেটা হচ্ছে যে আমাদের রিসার্চে একটা কথা হয়, সেটা হচ্ছে প্লেজারিজম বা কপি পেস্ট করা। তো সেই জন্য যখন কেউ সোশ্যাল মিডিয়াতে লিখছে তার এটা মাথায় রাখা উচিত যে আমার ওই লেখাটা একটা প্রপার ISBN বা প্রপার ISSN যদি বেরোয়, তাহলে ওটাকে কেউ যদি কপি পেস্ট করে দেয় বা প্লেজারাইজ করে, তাহলে আমি সেটা ধরতে পারবো। কিন্তু ফেসবুক থেকে একটা লাইনকে হঠাৎ করে কেউ অনুকরণ করলো, আমি জানি না তখন সে কী করবে। এইটুখানি। আপনার লেখক জীবনে সবথেকে বেশি প্রভাব পড়েছে কার? দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুরকে বলে আলাদা করে ওনাকে বলার কিছু নেই, কারণ একজন মহিরুহর সামনে দাঁড়ালে আপনি বুঝতে পারবেন যে আপনি কোথায় দাঁড়িয়ে আছেন। আমি কিছুদিন আগেই শান্তিনিকেতনে গেছিলাম, মাঝে মাঝেই শান্তিনিকেতন যাই, কারণ ওখানকার খোলা আকাশ, নীল খোলা আকাশ, ওখানকার সবুজ ঘাস এবং লাল মাটি আমাকে বারবার টানে আমার অন্তর্দৃষ্টিকে জাগরিত করার জন্য। যদি বলেন কার এফেক্ট আছে, যেহেতু আমি ইংরেজি সাহিত্যের ছাত্র, প্রথম জীবনে আমার সাহিত্য পড়াশোনা কিন্তু ইংরেজি সাহিত্য নিয়েই মূলত। তো সেখানে জন কিটসের নাম নেব। ওনার একটি অসাধারণ টু নাইটিঙ্গেল বলে একটি ওড আছে, ওটি আমি বলবো, ওটা আমার খুব ইম্পর্ট্যান্ট একটি কবিতা। এছাড়াও রবার্ট ফ্রস্টের কথা আগেই বলেছি, রবীন্দ্রনাথ, জীবনানন্দ, এখনকার দিনে সুবোধ সরকার, জয় গোস্বামী, শ্রীজাত। আমাদের সঙ্গে ছিলেন সাহিত্যিক দেবদূত মুখার্জি। আবার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ওনাকে। নমস্কার।